স্টুডেন্টস, কিছুদিন আগে আমাদের কলেজ গ্রুপে আমাদের কলেজ অনলাইন গ্রুপে ক্লাসগুলো আপলোড করা হয়। সো ফার্স্ট ইয়ারে ক্লাসে একটা গল্প বলছিলাম। গল্পটা ছিল এরকম যে এক লোক, এটা আমেরিকার কোনো একজন লোকের কাহিনী, যে সে সারাদিনের সমস্ত কাজ সেরে রাত্রে বাসায় ফিরছিল এবং বাসায় ফেরার সময় তোমরা জানো যে বিশাল বিশাল রাস্তা এবং অনেক সময় জনমানবহীন হয়ে যায় রাস্তাগুলো। সো সে বেশ রাত করে বাড়ি ফিরছে, সে নিজে গাড়ি নিজে চালাচ্ছে এবং টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সো সে বাড়িতে ফিরছে। মাঝপথে তার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে যাওয়ায় সে বিপদে পড়ল। সে গাড়ি থেকে নেমে একটু বনেট টনেট তুলে চেষ্টা করলো গাড়িটা ঠিক করতে, কারণ তোমরা জানো যে ইউরোপিয়ান কান্ট্রিজে, পশ্চিমা দেশগুলোতে ম্যাক্সিমাম মানুষ গাড়ি ড্রাইভ করতে পারে এবং গাড়ির ছোটোখাটো সমস্যাগুলো তারা নিজেরাই ঠিক করে ফেলতে পারে। সো এই লোকটা বেশ খানিকক্ষণ চেষ্টা করলো, কিন্তু গাড়ি কোনো রকমেই স্টার্ট করাতে পারলো না। এদিকে পাশ দিয়ে কিছুক্ষণ পর পর একটা গাড়ি যাচ্ছে, সে হাত দেখাচ্ছে গাড়িকে, কিন্তু কোনো গাড়ি তাকে লিফট দিচ্ছে না। কারণ রাতের অন্ধকারে এরকম মাঝরাতে হঠাৎ কাকে গাড়িতে তুলবো, আবার সেই লোকটা যদি কোনো সন্ত্রাসী হয়, সো কোনো গাড়ি তাকে লিফট দিচ্ছে না। এদিকে বৃষ্টির পরিমাণও একটু বাড়ছে। সো লোকটা মোটামুটি খুব খারাপ অবস্থায় আছে। এখন তার মোবাইলেরও সিগন্যাল নাই যে সে কোথাও থেকে কাউকে ডেকে পাঠাবে, কোনো মেকানিক বা কাউকে। ওকে, সে ভাবছে কি করা যায়। এমন সময় বেশ ভালো ঝামেলায় পড়ছে সে। এমন সময় একটা গাড়ি তাকে ক্রস করে যাচ্ছিল এবং সে গাড়িটাকে এরকম করে হাত দেখালো লিফটের জন্য। আর সেই গাড়ি তাকে ক্রস করে কিছু দূর গিয়ে আবার ব্যাক করলো এবং ব্যাক করার পর একজন লোক সে গাড়ি থেকে নেমে আসলো। সে জিজ্ঞেস করলো, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। তখন গাড়ির মালিক বলল যে আসলে দেখেন, আমার গাড়িটা এরকম হঠাৎ বন্ধ হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারছি না। তখন সেই লোকটা, আগন্তুকটা বললো, আমি একটু দেখলো এবং বেশ কিছুক্ষণ দেখার পর সে আবার তার গাড়ির কাছে ফিরে গেল এবং গাড়ি থেকে ছোট্ট একটা হাতুড়ি বের করে নিয়ে আসলো। এসে গাড়ির বনেট তোলা ছিল, ইঞ্জিনের পাশে একটা জায়গায় টক করে একটা বাড়ি মারল। আর বাড়ি মারার পর সে গাড়ির মালিককে বলল, যান এখন গিয়ে দেখেন গাড়ি স্টার্ট নেন কিনা। তখন সেই গাড়ির মালিক বিশ্বাস করতে পারছে না, আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম আর এই লোকটা টক করে একটা মেরে গাড়ি ঠিক করে ফেলবে। যা হোক, সে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো এবং গাড়িটাকে স্টার্ট করলো। যখনই ইঞ্জিন স্টার্ট করলো, সাথে সাথে গাড়িটা স্টার্ট নিল। তখন সেই গাড়ির মালিক ভীষণ অবাক, আরে এই লোকটা তো খুব বড় কোনো মেকানিক মনে হয়, ব্লা 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 ভাবছে। আচ্ছা যাও, সে গাড়ি থেকে নেমে এসে এবার ওই আগন্তুককে ধন্যবাদ জানাচ্ছে, যে আপনাকে কীভাবে ধন্যবাদ জানাবো বলেন, এই সেইটাই ব্লা ব্লা ব্লা। তখন লোকটা বলছে, না কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তখন সেই গাড়ির মালিক বলছে, ঠিক আছে, আপনাকে আমি কত টাকা পে করব, আপনি আমার গাড়িটা ঠিক করে দিলেন, কত টাকা পে করব। তখন সে আগন্তুক বললো যে না, আমাকে কোনো টাকা দিতে হবে না, এটা আমার দায়িত্ব বলতে পারেন, যে একজন লোক বিপদে পড়েছে তাকে সাহায্য করেছি, এটাই। তখন সেই গাড়ির মালিক বলছে, না দেখেন, আমি যদি কোনো গ্যারেজে খবর দিতাম কিংবা কোনো মেকানিককে আনতাম এখানে, তাহলে তাদেরকেও তো আমার টাকা দিতে হতো। সো আপনি বলেন আপনাকে কত টাকা দিব। তখন সে আগন্তুকটা বলল যে যদি আপনি আমাকে টাকা দিতেই চান, সেক্ষেত্রে আমাকে $30 দিবেন। $30, ওকে। $1 সমান প্রায় বাংলাদেশি টাকায় 84 বা 85 টাকা, এরকম। $1 সমান 84 বা 85, তাহলে $30 সমান প্রায় $2,500 টাকার মতো, ওকে। তখন সেই গাড়ির মালিক একটু অবাক হয়ে গেল এবং একটু ক্ষেপে গেল, দেখেন, আপনি শুধু গাড়িতে টক করে একটা বাড়ি মারলেন, আর এটার জন্যই, এই সামান্য একটা বাড়ি বা টোকা দেওয়ার জন্যই আপনি $30 চেয়ে বসে আছেন। তখন সে আগন্তুক উঠে বলল যে আসলে এই টোকা মারার জন্য বা বাড়ি মারার জন্য আমি নিচ্ছি $2, আর বাকি $28 নিচ্ছি কারণ আমি জানি কোথায় টোকাটা মারতে হবে। অর্থাৎ আমার পরিশ্রমটা হচ্ছে $2
আর আমার জ্ঞানটা নলেজটার দাম হচ্ছে $28, যেটা আপনি খুঁজেও পাচ্ছিলেন না। কিভাবে মারবেন আপনি কোথায় মারবেন আপনি খুঁজেও পাচ্ছিলেন না, সেটার জন্য $28 আর টোকা মারাটার জন্য $2। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন তোমাদেরকে এই গল্পটা বলছি? এই কারণেই বলছি, গত শুক্রবার একটা পরীক্ষা হলো, 20 মার্কসের পরীক্ষা, 10টা প্রেপোজিশন ছিল, 10টা ন্যারেশন ছিল, এবং এই পরীক্ষায় দেখা গেল হাইয়েস্ট উঠছে 18, সম্ভবত 19ও হবে। একটা সেন্টেন্স নিয়ে অনেকে শুদ্ধ লিখেছে, কিন্তু তারপরও কেটে দেওয়া হয়েছে, সো 19ও হতে পারে, হাইয়েস্ট 19ও হতে পারে, কিন্তু কেউ 20তে 20 পায়নি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, অনেকে 0 পেয়েছো, 0। এই জিনিসটা আমাকে ভীষণ অবাক করেছে যে 0 পেলো কেন 20-এ। দ্যাট মিনস সে 10টা ন্যারেশনের একটাও করতে পারে নাই, দ্যাট মিনস 10টা প্রেপোজিশনের একটাও সে করতে পারে নাই, অথচ সবগুলো প্রেপোজিশনস করানো হয়েছে ক্লাসের মধ্যে। ন্যারেশনসগুলো ক্লাস 8-এর সেন্টেন্স দিয়েছি আমি, ক্লাস 8-9-এ যে সেন্টেন্সগুলো করে আসছো ওরকম টাইপের সেন্টেন্স দিয়েছি, তাহলে পারলা না কেন? এখন আমার মাথায় একটা সন্দেহ ঢুকেছিল এরকম যে হয়তো আমাদের একটা নিয়ম ছিল, আমি ক্লাসের আগের দিনও বলেছি নিয়মটা, অর্থাৎ বৃহস্পতিবারও বলেছিলাম, এবং প্রশ্নের মধ্যেও আমি লিখে দিয়েছিলাম, ডোন্ট ইউজ এনি ক্যাপিটাল লেটার্স, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবা না। অনেকে হয়তো ভুলক্রমে ক্যাপিটাল লেটার ইউজ করেছো আর সেজন্য কাটা গেছে। এখন THE দা, এটা যদি স্মল লেটার লিখো এটা রাইট, আবার টিটাকে ক্যাপিটাল দিয়ে H যদি স্মল লিখো এটা তখন কেটে দেওয়া হচ্ছিলো। ওটা নানা রকম কারণ আছে, কারণ এক একজন এক এক রকম করে পাংচুয়েশন করবে, এক এক ধরনের ক্যাপিটাল লেটার স্মল লেটার করবে, সেজন্য বলেছিলাম সবাইকে ফ্ল্যাট, সবাইকে স্মল লেটারে লিখতে। সো অনেকে করেছো কি ওই ক্যাপিটাল লেটার লিখে গেছো, সেই জন্য কাটা খেয়েছো। সো ভাবলাম যে সেই জন্যই হয়তো অনেকে এরকম ক্যাপিটাল লেটার লেখায় 20-এ 0 পেয়েছে। আমি আবার যারা 0 পেয়েছে তাদের মার্কস এবং তাদের কোথায় কোথায় ভুল করেছে সেটা চেক করেছি, কারণ তোমরা যে আনসারগুলো জমা দিয়েছো সেগুলো স্প্রেডশিটের মধ্যে আছে। সো যারা 0 পেয়েছো তাদের স্প্রেডশিটগুলো চেক করে দেখলাম যে না, তারা স্মল লেটারেই লিখেছে কিন্তু তারপরও ভুল। দ্যাট মিনস তারা জানে না কীভাবে করতে হয়। এখন ঝামেলাটা কোথায় পাকিয়েছিলাম? ঝামেলাটা পাকিয়েছিলাম ন্যারেশনে। কারণ 9-10-এ তোমরা ওই মাথার মধ্যে ওই একটা জিনিস ঢুকিয়ে বসে আছো, ন্যারেশন মানে হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের ন্যারেশন ক্লাসের একদম প্রথম ক্লাসে, আমাদের একদম প্রথম ক্লাসে বেসিক ক্লাসে ন্যারেশনের আমরা বলছিলাম যে যদি ইনভার্টেড কমার, এই ইনভার্টেড কমার বাইরের ভার্বটা, রিপোর্টিং ভার্ব যেটাকে বলি, এটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, ইনভার্টেড কমার ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। যদি পাস্ট টেন্সে থাকে তখন টেন্সের পরিবর্তন হয়। এটা আমরা বলেছি, এটা আমাদের বেসিক জিনিস। এখন অনেক কী করছে কি, মুখস্থ বিদ্যা, সে এখানে সেইজ আছে না কি আছে দেখেইনি, সে ইচ্ছা মতো টেন্স চেঞ্জ করে দিয়ে চলে গেছে, পাস্ট টেন্স ধরে দিয়ে করে চলে গেছে। দ্যাট মিনস তুমি প্রশ্ন না পড়েই আনসার করেছো এবং যা হওয়ার তাই হয়েছে, 0 পেয়েছো। দ্যাট মিনস তুমি জানো না ওয়্যার টু হিট, কোথায় হিট করতে হয়, বেসিক কনসেপ্টটা তোমার কাছে নেই। অথচ এই ন্যারেশনই তুমি ক্লাস 8-এ করেছো, 9-এ করেছো, 10-এ করেছো, আমি আবার করালাম পুরা প্যাসেজ, আমরা এখন তো প্র্যাকটিসে আছি। সো নো, আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এবং আমি জানি না যে এই অবস্থায় ন্যারেশন নিয়ে এগোনো উচিত কি না, কারণ তোমরা বেসিক জিনিসই পারছো না, ডিটেলস সিঙ্গেল সেন্টেন্সগুলোই তোমরা পারছো না। সেখানে আমি কিভাবে আশা করব যে তোমরা প্যাসেজ ন্যারেশনসগুলো পারবা? আই ডোন্ট নো। ওকে, আমি একটু আনসারগুলো এক্সপ্লেন করতে চাই, কারণ তোমাদের অনেকের মনের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, স্যার এটা আনসার এভাবে হলো কেন, ওটা আনসার ওভাবে হলো কেন, অনেক প্রশ্ন আছে। আমি একটু আনসারগুলো আগে একটু আলোচনা করে দিই। প্রেপোজিশনের প্রথম সেন্টেন্সটা যেটা ছিল, যদিও অনেকের মধ্যে আনসারগুলো, যেহেতু আমি প্রশ্নের অর্ডারগুলো চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ এগুলো র্যান্ডামলি আসবে, তোমার কাছে যেটা 1 আরেকজনের কাছে সেটা 5-এ চলে যাবে, এরকম র্যান্ডামলি আসবে। তারপরও আনসার শিটে আমি যেভাবে আনসারগুলো দিয়েছি সেই অনুসারে বলছি। ওকে, দ্য ফ্যামিলি কনসিস্ট ড্যাশ 5 মেম্বার্স।
পরিবার 5 সদস্যের সমন্বয়ে গঠিত। কনসিস্ট অফ কনসিস্ট ইন, আমরা বলছিলাম কনসিস্ট ইন মানে নিহিত, তাহলে কনসিস্ট অফ মানে কি সমন্বয়ে গঠিত। এখানে কোনটা হবে কনসিস্ট অফ, কিন্তু কেউ কেউ কনসিস্ট ইন লিখেছে। আমার সবচেয়ে পিকুলিয়ার লাগছে যে পেয়েছে 5 না 6, পেয়েছে 5 না 6, সে আবার মেসেঞ্জারে ফাটিয়ে ফেলছে, স্যার হি থ্যাঙ্কস মি, আমার কাটলো কেন, হি থ্যাঙ্কস মি। আরে বেটা হি থ্যাঙ্কস মি যদি তুই পাসো, হি থ্যাঙ্কস মি যদি তুমি পাও, তাও তো তোমার মার্কস 7-8-এর উপর উঠতেছে না। তা তোমার মাথায় ওইটাও ঘুরতেছে না কেন যে হ্যাঁ আমার বাকি ভুলগুলো কোথায় উঠছে? whatever, let's see. So the family consists of সমন্বয়ে গঠিত 5 members. Number 2, I agreed on. Agree নিয়ে আমরা 3টা পেয়েছিলাম। আমরা বলেছিলাম যে agree to, agree with, agree on. Agree to ছিল প্রস্তাবে সমর্থন বা সম্মতি দেয়া। Agree with ছিল কারোর সাথে সম্মতি দেয়া। I agree with you, তোমার সাথে একমত। I agree to your proposal, তোমার প্রস্তাবে একমত। I agree on some points, আমি কিছু বিষয়ে একমত। সো 3টা আলাদা আলাদা। এখানে some points আছে, তাই agree on. Number 3, he is jealous of. এই jealous ওয়ার্ডটা আমার শিটে নাই, কিন্তু আমার শিটে covetous একটা ওয়ার্ড ছিল। envious, সরি covetous না, envious একটা ওয়ার্ড ছিল, envious, envious। এবং ওই envious ওয়ার্ডটা লেখার সময় আমি বলেছিলাম যে envious এর সিনোনিম হতে পারে jealous, এবং envious এর সাথে যেরকম অফ আসে jealous এর সাথেও সেরকম কি আনতে হবে অফ। সো jealous of your success. Number 4, you should take some cautions. বানানটা CAUTIONS, cautions। cautions এই n দিয়ে যেটা আছে n, এটা নাউন, আর নাউন থাকলে এগেইনস্ট দিতে হয়, নাউন থাকলে এগেইনস্ট। যদি এটা কশাস হতো, কশাস CAUTIOUS অ্যাডজেক্টিভ, তখন আমরা অফ দিতাম। এটাও অনেকে ভুল করছে, ওখানে এন আছে নাকি ইউ আছে দেখে নাই, বসিয়ে দিয়েছে যে যা পারেন। সো ইউ শুড টেক সাম কশনস অ্যাগেইনস্ট। আচ্ছা, নাম্বার 5, হি র্যান ড্যাশ ডেপ্ট। র্যান নিয়ে আমরা অনেকগুলো পড়েছিলাম। এবার এখানে যেটা বলতে চেয়েছি, ডেপ্ট মানে হচ্ছে কর্জ বা ধার। সে ঋণের মধ্যে গিয়ে পড়লো, সে কর্জে পড়লো। অনেক মানুষ ঋণের মানে বর্তমানে যে লকডাউনটা চলছিল, আজকে পর্যন্ত যে লকডাউনটা আছে, সে লকডাউনে অনেকেই খুব খারাপ অবস্থায় গেছো, এবং সে খারাপ অবস্থা অনেকের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্লা 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 ব্লা। যাই হোক, সো ঋণের দায়ে জড়িয়ে পড়েছে। র্যান ইনটু, কোনো কিছুতে পড়া, পতিত হওয়া। হি র্যান ইনটু ডেপ্ট। Number 6, we are going to bring out a magazine. ম্যাগাজিন বের করছে, ব্রিং আউট। কারণ ব্রিং আরেকটা যেটা আছে ব্রিং অ্যাবাউট, সেটা মানে হচ্ছে কোনো কিছু বয়ে আনা। আমরা তো বয়ে আনছি না, আমরা প্রকাশ করছি। ব্রিং আউট। Number 7, let him go, she is not concerned with this. She is not concerned with this. তাকে যেতে দাও, সে এটার সাথে যুক্ত না। হ্যাঁ, আমরা দুই তিনজনকে আমরা গ্রেফতার করেছি, এবার সে 2-3 জন থেকে একজনকে ছেড়ে দিচ্ছি, কারণ আমি দেখছি যে সে এই ঘটনার সাথে যুক্ত না। She is not concerned with this. Concerned with. He has no respect for. হ্যাঁ, এখানে যদি হ্যাজ এর জায়গায় শো থাকতো, হি ডাজ নট শো এনি রেসপেক্ট, তখন আমরা টু দিতাম। সে কারো প্রতি সম্মান দেখায় না। এখানে কারোর প্রতি সম্মান না, এখানে বোঝানো হচ্ছে কারোর জন্য সম্মান। সো হি হ্যাজ নো রেসপেক্ট ফর আদার্স। সামটাইমস উই হ্যাভ টু ব্যাঙ্ক অন আদার্স। অন্যের উপর নির্ভর করতে হয়। ব্যাঙ্ক অন, ব্যাঙ্ক অন মানে হচ্ছে আমরা কাউন্ট অন, রিলাই অন, ডিপেন্ড অন, ব্যাঙ্ক অন, 3টা দেখছিলাম না, নির্ভর করা। আর নাম্বার 10, গিভ ইট আপ, ত্যাগ করো। ইট ইজ অবনক্সিয়াস, আমাদের শিটের কোথাও অবনক্সিয়াস নেই। তারপরে অবনক্সিয়াসটা আসছিল কিসের জন্য? ইনজুরিয়াসের জন্য। ইনজুরিয়াসের জন্য আমরা টু ইউজ করতাম, টু, ইনজুরিয়াস টু। আর বলছিলাম যে যতগুলো ক্ষতিকারক ওয়ার্ড আছে, ইনজুরিয়াস টু, পারনিশিয়াস টু, নক্সিয়াস টু, অবনক্সিয়াস টু, না ডেট্রিমেন্টাল টু, সবগুলোর জন্য টু, ক্ষতিকর সব কিছুর জন্য টু ইউজ করবো এটা। সো এই গেল আমাদের প্রিপোজিশনসের আনসার। এবার ন্যারেশনসগুলো আমি 7টা একটু লিখেছি এখানে, যদিও আনসার শিটে আনসার দিয়েছে, তারপরও তোমার ভুলটা কোথায় দেখাচ্ছি। প্রথমত হি বসবে, হি সেস আই শ্যাল গো দেয়ার ওয়ান ডে। আমি সেখানে যাব, আমি সেখানে একদিন যাব। এখন সে কথাটা কি কাউকে উদ্দেশ্য করে বলেছে? না, কাউকে উদ্দেশ্য করে বলে নাই। সে কথাটা নিজেও বলতে পারে। কাউকে উদ্দেশ্য করে বললে হি সেজ টু মি, হি সেজ টু ইউ, এরকম কিছু একটা থাকতো। অথবা যদি এটা প্যাসেজে থাকতো, প্যাসেজে, তাহলে হয়তো আগের লাইন পরের লাইন থেকে তুমি বুঝে নিতে কথাটা কারো উদ্দেশ্যে বলেছে। কিন্তু আমাকে তো দিয়েছে পরীক্ষার প্রশ্নে হি সেজ আই শ্যাল গো দেয়ার ওয়ান ডে, তাহলে কারো উদ্দেশ্যে বলে নাই। সেক্ষেত্রে সেইস রাখতে হবে। এটাকে যদি টেলস বানিয়ে দাও কাটা, সাথে যেহেতু এটা অ্যাসার্টিভ, তাই একটা দ্যাট দিতে হবে।
হি সেইস দ্যাট। আই মানে কে? হি। এবার হি এর সাথে তো শ্যাল হয় না, কি হয়? উইল। হি উইল, বাকিটা বসে যাবে। গো দেয়ার ওয়ান ডে। আমি বলেছিলাম কোনো ধরনের পাংচুয়েশন করবে না, ফুল স্টপ বা কমা কিছু দিবা না। সো হি সেইজ দ্যাট হি উইল গো দেয়ার ওয়ান ডে, দ্যাট ইজ দ্য আনসার। আচ্ছা, এখানে তারপরও ভুল হবে যদি কেউ ক্যাপিটাল লেটার ইউজ করো, কারণ আমি নিয়ম বলে দিয়েছিলাম পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য না, আমাদের ওই শুক্রবারের পরীক্ষার জন্য নিয়ম বলেছিলাম যে এটাকে স্মল লেটারে দিয়ে রেখো, যদিও এটা শুরুতে, তারপর এটাকে স্মল লেটারে দিও যাতে সবাই সেম হয়, কারণ কেউ কেউ দিব কেউ কেউ দিবে না, অন্য জায়গায় প্রবলেম হতে পারে, তাই ফ্ল্যাট সবাই স্মল লেটার ইউজ করবা। সো কেউ যদি এটা লিখে থাকো অবশ্যই তারটা রাইট। আচ্ছা, দে সেড দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। দে আবার স্মল লেটার দিচ্ছি কারণ ওই নিয়মের জন্য, কিন্তু আসলে পরীক্ষার খাতে আমরা ক্যাপিটাল লেটারই দিব। সেডই থাকবে কারণ তারা কথাটা কারোর উদ্দেশ্যে বলে নাই। তাহলে দে সেড দ্যাট। ওকে, দ্য সান এবার রাইজেস, এটা পাস্ট টেন্সে আছে। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটা পাস্ট টেন্সে যাওয়ার কথা। যদি আমার রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়, প্রেজেন্ট থাকলে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখানে রাইজেস প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা কোথায় যাওয়ার কথা? পাস্ট টেন্সে যাওয়ার কথা। কেমন? আচ্ছা, এবার এটা দেখ, তাহলে এটা কি হওয়ার কথা? রোজ ইন দ্য ওয়েস্ট। রোজ ইন দ্য ওয়েস্ট, দ্য সান রোজ ইন দ্য ওয়েস্ট। ঝামেলা হচ্ছে অনেকে মনে করছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট লিখেছি, প্রশ্নের মধ্যে রাইজেস ইন দ্য ইস্ট লিখেছি ভেবে এটাকে ইউনিভার্সাল ট্রুথ মনে করে এটা টেন্সে চেঞ্জ করে নাই, কিন্তু কই, এটা তো ইউনিভার্সাল ট্রুথ না, এটা কোথায় লিখেছি? ইন দ্য ওয়েস্ট। দে সেড দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, দ্যাট মিনস আসলে তারা ভুল বলছে, অ্যান্ড তারা ভুল বললে তুমি সেটাকে কারেকশন করে ইস্ট বানিয়ে তুমি এটা করবা না। সো দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান ইউনিভার্সাল ট্রুথ। So you have to change the form of the tense. So they said that the sun rose in the west, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ নয়। অনেকে এটা পুরোটা পড়েও দেখে না, দ্য সান রাইজেস দেখে বলছে ও বাবা এটা তো চেঞ্জ হবে না, দিসে রাইজেস লিখা কাটা খাইছে। হি সেড ইফ আই স হিম, তাহলে আবার হি সেড, কারণ সে কথাটা কাকে বলছে জানি না আমরা। হি সেড দ্যাট ইফ আই স্মল লেটারে লিখতে বলেছিলাম, ক্যাপিটাল লেটার না। আগের দিন বৃহস্পতিবার আমি দেখিয়ে দিয়েছিলাম যে ইভেন আই পর্যন্ত তোমাকে কিসে লিখতে হবে? স্মল লেটারে লিখতে হবে। সো যদি কেউ ক্যাপিটাল লিখে রাখো কাটা গেছো। ইফ আই, এবার এখানে দুইটা ভার্বই পাস্ট টেন্সে আছে, দুটো ভার্ব পাস্ট টেন্সে থাকলে চেঞ্জ হয় না। তাহলে ইফ আই স হিম, কমাও দিতে পারবা না কারণ পাংচুয়েশন এসেছিল। হি সেড দ্যাট ইফ আই স হিম, সরি আমি তো ভুল করছি, আই না, হি। ওকে, হি সেড দ্যাট ইফ হি স হিম, আবার হি উড কল হিম, যা আছে বসে যাবে, শুধু পার্সেন্টটা চেঞ্জ হবে, আইটা হি বানিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর হি সেজ টু হার হ্যাভ ইউ সিন ইট। এখন প্রথমত দেখ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা হি এর পর কি বসাবো? সেজ টু হয়ে যাবে আস্কস। হি আস্কস, আর কিছু দিতে পারবো না। হি আস্কস হার, অক্সিলারি আছে না, তাহলে আমরা শুরু করবো কি দিয়ে? ইফ। ইউ মানে কে? মহিলাটা বা মেয়েটা, শি। ইফ শি। এবার এই হ্যাভটা টেন্স চেঞ্জ হবে কি হবে না? হবে না, কারণ কি আমার ইনভার্টেড কমার বাইরের ভার্বটা কোন টেন্সে দিয়েছে? প্রেজেন্ট টেন্স। তাহলে এটা টেন্সে চেঞ্জ হবে না, এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টেই থাকবে। অ্যান্ড সেই সাথে প্রেজেন্টে তো আর হ্যাভ বসে না, কি বসে? হ্যাজ সিন ইট, ইফ শি হ্যাজ সিন ইট। আচ্ছা, শি সেজ টু দ্যাম ওয়েলকাম। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে শি welcomes them, she welcomes them। হ্যাঁ, এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা ওয়েলকাম ডি বসিয়ে দিতাম, কিন্তু নর্মালি এটা প্রেজেন্ট টেন্স থাকলে টেন্সে চেঞ্জ হয় না, তার উপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়েলকামের সাথে কী যোগ করতে হলো? এস।
she welcomes them. আচ্ছা, he said to you, sir please help me. তাহলে he, আমরা বলছিলাম স্যার এবং প্লিজ দুইটাই যদি থাকে তখন কীরকম হবে? আমরা নর্মালি স্যারের জন্য আনি রেসপেক্টফুলি, আর প্লিজের জন্য আনি পোলাইটলি, রিকোয়েস্টেড তো আসবেই। তাহলে এবার দুইটা যখন একসাথে আসে তখন কীভাবে করতে হয়? হি রিকোয়েস্টেড ইউ। এই রিকোয়েস্টেড ইউ অবজেক্ট বসার পরে তুমি অ্যাডভার্ব নিয়ে কাজ করবা। হি রিকোয়েস্টেড ইউ রেসপেক্টফুলি, ভুল করেছি কারণ এখানে রেসপেক্টফুলি এবং পোলাইটলি দুটাই আছে, তো তাহলে একটু চেঞ্জ করে করতে হবে। হি রিকোয়েস্টেড ইউ পোলাইটলি with respect to help him, তাহলে হি রিকোয়েস্টেড ইউ পোলাইটলি উইথ রেসপেক্ট টু হেল্প হিম। এবং এরকম স্যার আর প্লিজ একসাথে থাকলে যে পোলাইটলি উইথ রেসপেক্ট আনতে হয় ক্লাসে দেখিয়েছিলাম আমরা। হি সেজ টু ইউ থ্যাংক ইউ। এটার অনেকের উত্তরই ঠিক আছে, আমি পরে একটা কমেন্ট সেকশনে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছিলাম, যারা এটার উত্তর এইভাবে লিখেছো তারা 1 মার্কস যোগ করে নিও। হি থ্যাঙ্কস ইউ, এটা কাটা খেয়েছে এই কারণে, অনেকেরটা না প্রায় সবারটাই কাটা গেছে, কারণ আমি আনসার শিট মানে আমাদেরকে যখন এরকম গুগল ফর্মে আমরা প্রশ্ন তৈরি করি তখন একটা আনসার বানিয়ে দিতে হয় যাতে কম্পিউটার আনসারগুলো কারেকশন করতে পারে, কেমন? সো সে কারেকশন করতে গিয়ে আমি করেছিলাম কি, এটাকে ক্যাপিটাল লেটার করে দিয়েছিলাম, হিয়ার এইচটাকে ক্যাপিটাল লেটার করে দিয়েছিলাম, যার ফলে যারা এরকম স্মল লেটার লিখেছে তাদেরটা কাটা। কিন্তু আমার নিয়ম অনুসারে, আমার বলা বা আমার বেঁধে দেওয়া নিয়ম অনুসারে এটাই রাইট, হি থ্যাঙ্কস ইউ। তাহলে যারাই হি থ্যাঙ্কস ইউ লিখেছো তারা মার্কস পাবা। স্যার কেন থ্যাঙ্কস কেন? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটাকেও প্রেজেন্ট টেন্সে রাখতে হলো, আর 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাকে এস যোগ করতে হলো। আচ্ছা, এটা গেল আমার 7টা সেন্টেন্স, আরও 3টা সেন্টেন্স ছিল। তোমাদের আনসারগুলো দেখে আমি হতাশ, কারণ আমি কোনো কঠিন সেন্টেন্স দিই নাই, যা ছিল যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছিল মোটামুটি সবগুলোই ছিল সহজ টাইপের। ওকে, এরপর দে সে টু ইউ, এটা হবে 8। দে সে টু ইউ, দে সে টু ইউ, ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, এটা একটা ছিল। আরেকটা ছিল I need your help, I need your help, he said, looking at you. And number 10 ছিল she says to you, does she go there, does she go there? আচ্ছা, এই সেন্টেন্সগুলো আমরা পরে পেয়েছিলাম। আচ্ছা, দে সে টু ইউ, ইউ মাস্ট গো। ওকে, তাহলে দে আছে, দেটা দে বসে যাক, দে। আচ্ছা, সে টু প্রেজেন্ট টেন্সে আছে এবং ইউ, তাহলে এটা কী হবে? দে টেল ইউ। কারণ সে টু বা সেট টু থাকলে সেটা টেল বা টোল্ডে পরিণত হয়। এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা টোল দিতাম, প্রেজেন্ট টেন্সে আছে টেল। দে টেল ইউ দ্যাট, দে টেল ইউ দ্যাট। ওকে, এবার ইউ তো ইউ, কোনো চেঞ্জ হবে না ইউ। এবার আমরা মাস্টের জন্য একটা নিয়ম জানতাম যে মাস্ট যদি মানে আমাদের এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকতো, ইনভার্টেড কমার বাইরের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে মাস্টের জন্য সাময়িক হলে সেটা হয়ে যেত হ্যাড টু, আর মাস্ট চিরন্তন বুঝালে মাস্ট থাকতো মাস্ট। এই নিয়মটা আমরা শিখেছিলাম।
যখন আমাদের এই ভার্বটা পাস্ট দে সেড টু ইউ, তখন এই মাস্ট দ্বারা যদি সাময়িক কিছুকে বোঝাতো, সাময়িক কিছু, তখন সেটা হয়ে যেত হ্যাড টু। আর যদি মাস্ট দ্বারা চিরন্তন কিছুকে বোঝাতো তাহলে মাস্টটা মাস্ট থাকতো। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইউ মাস্ট গো এটার দ্বারা সাময়িক বোঝাচ্ছে না চিরন্তন বোঝাচ্ছে? অবশ্যই সাময়িক। ইউ মাস্ট গো, তোমাকে যেতে হবে, এটা তোমার জন্য, এটা সবার জন্য না, এটা ইউনিভার্সাল না। তোমাকে যেতে হবে মানে সবাইকেই যেতে হবে তা তো না, আর তোমাকে শুধু যেতেই হবে তা তো না, তুমি তো আসবাও কখনো কখনো। সো এটা চিরন্তন না, এটা সাময়িক। এবং সেই হিসাবে আমরা বসালে কোনটা বসাতাম? হ্যাড টু, ইউ হ্যাড টু গো। এবার প্রশ্ন হচ্ছে এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে তো হ্যাড আনা যাবে না, তাহলে এবার এটা প্রেজেন্ট টেন্সে আসো। ইউ প্রেজেন্ট টেন্স কী হয়? হ্যাভ। তখন আনসারটা কী হবে? দে টেল ইউ দ্যাট ইউ হ্যাভ টু গো, দে টেল ইউ দ্যাট ইউ হ্যাভ টু গো। আচ্ছা, এটা গেল একটা। এরপর আই নিড ইউর হেল্প হি স্যাড লুকিং অ্যাট ইউ। হি স্যাড পর্যন্ত দিলে হতো, আমরা একটা বাক্য অংশ বলতাম, এটাকে এক্সট্রা একটা অংশ যোগ করেছি, লুকিং অ্যাট ইউ। লুকিং অ্যাট ইউ এই পার্টটাকে আমার কোথায় নিয়ে আসতে হয়? সামনে। তাহলে আমরা আনসারটা তখন কীভাবে করব? লুকিং অ্যাট ইউ, একটা কমা দেওয়ার কথা কিন্তু নিষেধ করেছিলাম পাংচুয়েট করতে। লুকিং অ্যাট ইউ হি টোল্ড, হি টোল্ড। স্যার কী ব্যাপার, এখানে আপনি সেট টু তো নাই, কেন এখানে টোল দিলেন? কারণ তোমার দিকে তাকিয়ে বলছে। আমি যখন তোমার দিকে তাকিয়ে কিছু বলবো, দ্যাট মিনস কথাটা তোমাকে উদ্দেশ্য করে বলছি। আমি যদি তোমার দিকে তাকিয়ে বলি আমার তোমার সাহায্য দরকার, আমি তোমার দিকে তাকিয়ে বলছি আমার তোমার সাহায্য দরকার, তাহলে আমার কার সাহায্য দরকার? তোমার সাহায্য দরকার, আর কথাটা তো তোমাকেই বলা হচ্ছে। তাই এই সেটটাকে এখানে অবশ্যই কী করতে হলো? টোল। Looking at you, he told that, assertive. He told you that he needed your help. He needed your help. Okay? আচ্ছা, last one. She says to you, does she go there? She আছে, present tense আছে, তাহলে এটা স্মল লেটারে হবে she asks you. She asks you, এটা হয়ে গেল ইফ। আর ইফ শি, আমরা জানি ডাস থাকলে মূল ভার্বে পাস্ট টেন্স বসাতে হয়, মূল ভার্বে পাস্ট টেন্স। কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মূল ভার্ব যে টেন্সে আছে সেই টেন্সে রেখে দিতে হবে। প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই রয়ে গেল। ইফ শি গোস দেয়ার, ইফ শি গোস দেয়ার। এখন যারা গত শুক্রবারের পর গ্রুপে যুক্ত হয়েছ, তারা হয়তো একটু ভাবতে পারো কী রে বাবা, স্যার এরকম স্মল লেটার দিয়ে শুরু করছে কেন? স্মল লেটার দিয়ে শুরু করছে কারণ ওদের পরীক্ষার আগেই বলে দেওয়া হয়েছিল স্মল লেটারে লিখতে, যাতে কম্পিউটারে ভুল ধরতে না পারে। কারণ একজন স্মল লেটার একজন ক্যাপিটাল লেটার এরকম যদি করতে থাকে তখন নানা ধরনের সমস্যা হবে। আর সেন্টেন্সের শুধু মাঝখানে না, মানে শুরুতে না, মাঝখানেও তো সমস্যা হতে পারতো। আইটাকে স্মল লিখবে না, আইটাকে ক্যাপিটাল লিখবে না। সো সেই জন্য বলেছিলাম সবাইকে যে স্মল লেটার ইউজ করবো। এটা অবশ্যই তোমার বোর্ড পরীক্ষায় তুমি করবা না, তোমাকে শুধু জাস্ট এই পরীক্ষাটার জন্য এটা দিয়েছিলাম। আর তার রেজাল্ট ডেভাস্টেটিং, একটা মারাত্মক রেজাল্ট দেখেছি আমি। সো ন্যারেশন মোটেও হয়নি। এখন কেউ একজন আমাকে বলছিল যে স্যার এরকম ডিটাচ সেন্টেন্সের কোনো শিট দেওয়া যাবে কি না, কী হবে লাভ? প্রথমত ডিটাচ সেন্টেন্স তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই ডিটাচ সেন্টেন্সগুলো নিয়েই তো একটা প্যাসেজ তৈরি হয়, তাই না? তাহলে তুমি যদি ডিটাচ সেন্টেন্সগুলোই না পারো, প্যাসেজ কোত্থেকে পারবা? আর আমি অলরেডি প্রায় 1 মাসের উপরে কাটিয়ে দিচ্ছি ন্যারেশন নিয়ে, 1 মাসের উপরে। কারণ আমি ভেঙে প্রত্যেকটা আলোচনা করছি, এরকম না যে আমি গল্প করে সময় কাটিয়ে দিয়েছি, না দ্যাট। সো এই যে যদি আমি ডিটেল সেন্টেন্সগুলো আনসার করতে থাকি তাহলে মোটামুটি আরও 1 মাস চলে যাবে ন্যারেশনের উপর। তার চাইতে এই জিনিসগুলো তোমরা জানো, তোমরা পারো। যেটা হয়েছে ঘটনা সেটা হচ্ছে
প্রথমত তোমরা এক্সপেক্টই করো নাই, আশাই করো নাই যে আমি প্রেজেন্ট টেন্স রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরের ভার্বটা প্রেজেন্ট টেন্সে দিয়ে প্রশ্ন করতে পারি, এটা তোমার মাথায় ছিল না। তুমি পরীক্ষা দিতেই বসেছো মাথায় নিয়ে যে হ্যাঁ সবগুলো রিপোর্টেড স্পিচের টেন্সে চেঞ্জ করতে হবে, এটা মাথায় নিয়ে বসেছো। তার উপর কতগুলো উল্টাপাল্টা জিনিস করেছো, ইউনিভার্সাল ট্রুথ না কিন্তু ইউনিভার্সাল ট্রুথ মনে করে দিয়েছো। কতগুলোতে সেটই থেকে যাবে কিন্তু তুমি হয়তো টোল্ড করেছো, অথবা টোল্ড হবে তুমি হয়তো সেট করেছো। সো এই ঝামেলাগুলি তোমরা পাকিয়েছো পরীক্ষাটাতে, এগুলো একটু সচেতন হলেই সলভ করা যেত। আচ্ছা, আমরা গত ক্লাসে শেষ করেছিলাম প্যাসেজ নাম্বার 14। আমাদের গ্রুপে যে শিটটা আপলোড করা আছে ন্যারেশনে, সেটা নাম্বার 14 শেষ করেছি। এবার নাম্বার 15-এ যাচ্ছি, প্যারা নাম্বার 15। ওকে, প্যারা নাম্বার 15-এ কী আছে দেখ, ওয়ার ইজ মাই সান সেড দ্য গ্রোসার। এখানে গ্রোসার এবং ফ্রুট সেলারের মধ্যে কথাবার্তা হচ্ছে। আক্রো ক্যাজ ইয়োর সান অ্যাওয়ে, একটা কাক আপনার ছেলেকে উড়িয়ে নিয়ে গেছে। সেড দ্য ফ্রুট সেলার। ইউ লায়ার, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়। কীভাবে একটা কাক এরকম একটা বড় ছেলেকে বয়ে নিয়ে যেতে পারে। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইন্স ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। ঠিক যেভাবে একটা ইঁদুর বা ইঁদুরের বাচ্চা কী করতে পারে, ওই ব্যালেন্স অ্যান্ড ওয়েটস খেয়ে ফেলতে পারে। ব্যালেন্স অ্যান্ড ওয়েটস মানে হচ্ছে দাঁড়িপাল্লা, খেয়ে ফেলতে পারে। কেমন? আচ্ছা, সো প্রথম দুটো লাইন করে দিচ্ছি, ইউ লায়ার থেকে বোর্ডে দেখাবো। ওয়ার ইজ মাই সান সেড দ্য গ্রোসার। গ্রোসার কাকে প্রশ্ন করছে? ফ্রুট সেলারকে। তাহলে তুমি এটা দুইভাবে করতে পারো, দ্য গ্রোসার আস্কড অথবা দ্য গ্রোসার আস্কড দ্য ফ্রুট সেলার। মানে ফ্রুট সেলারকে বসাতে পারো না বসাতে পারো তোমার উপর। তাহলে দ্য গ্রোসার আস্কড অথবা দ্য গ্রোসার আস্কড দ্য ফ্রুট সেলার ওয়্যার হিজ সান ওয়াস। ওয়্যার হিজ সান ওয়াস। এই যে হিজ লিখলা, হিজের পর ব্র্যাকেটের মধ্যে তোমাকে লিখে দিতে হবে গ্রোসারের জি, কারণ হিজ দ্বারা তো ফ্রুট সেলারকেও বোঝানো যায়। ওকে, তাহলে দ্য গ্রোসার আস্কড দ্য ফ্রুট সেলার ওয়্যার হিজ সান ওয়াস, কারণ অক্সিলারি ভার্ব বা ভার্ব সাবজেক্টে পড়ে যাবে, ওয়্যার হিজ সান ওয়াস। ওকে, দ্য ফ্রুট সেলার আনসার্ড দ্যাট। প্রশ্ন ছিল তাই আনসার্ড। দ্য ফ্রুট সেলার আনসার্ড দ্যাট আ ক্রো গেল, ক্যারিড পাস্ট টেন্সে আছে না, তাহলে কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট। আ ক্রো হ্যাড ক্যারিড, আ ক্রো হ্যাড ক্যারিড অ্যাওয়ে হিজ সান, আ ক্রো হ্যাড ক্যারিড হিজ সান অ্যাওয়ে। অ্যাওয়েটা যেখানে আছে ওখানেই দেখো, ওটাকে আবার কাবিলিতি করে সামনে এনো না, যেটা আছে সেখানেই থাকে। তাহলে দ্য ফ্রুট সেলার আনসার দ্যাট আ ক্রো হ্যাড ক্যারিড হিজ, ব্র্যাকেটে গ্রোসারের জি, হিজ সান অ্যাওয়ে। এতদূর পর্যন্ত করলাম। এবার ইউ লায়ার থেকে পরের অংশটা একটু দেখাচ্ছি। এটা কত নাম্বার আমরা জানি করছি? 15। কি আছে? ইউ লায়ার, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে such a big boy। এটা করার লেখার একটা কারণ আছে। just the same way as mice eat away the balance and weights, full stop। ওকে, তাহলে এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারছি যে কথাবার্তাগুলো আসলে কে বলছে। ইউ লায়ার, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়। এটা তাহলে গ্রোসার বলছে, গ্রোসার সেই ফ্রুট সেলারকে বলছে তুমি মিথ্যাবাদী, কীভাবে একটা কাক একটা ছেলেকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আর জাস্ট দ্য সেম ওয়ে, ঠিক সেরকমভাবে, যেভাবে ইঁদুরের বাচ্চা ব্যালেন্স অ্যান্ড ওয়েটস খেয়ে ফেলতে পারে। কারণ এর আগে সে গ্রোসার করছিল কি, ফ্রুট সেলারের কাছ থেকে দাঁড়িপাল্লা নিয়ে এসেছিল, এবং যখন সে ফ্রুট সেলার দাঁড়িপাল্লা খুঁজতে যায়, ফেরত আনতে যায়, তখন গ্রোসার বলছিল যে তোমার দাঁড়িপাল্লা ইঁদুরের বাচ্চা খেয়ে ফেলেছে। এ হয়েছে ঝামেলা। আচ্ছা, তাহলে ইউ লায়ারটাকে কীভাবে ইউজ করছো? কে বলেছে এটা? গ্রোসার। এটাকে দুইভাবে আনসার করতে পারো। দ্য grocer called the fruit seller
a liar and asked. The grocer called the fruit seller a liar and asked. এখানে অ্যাড্রেসিং হবে না, এখানে অ্যাড্রেসিং হবে না। কেন অ্যাড্রেসিং হবে না? কারণ ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, সরাসরি ডেকেছে, তাই অ্যাড্রেসিং দিতে পারবো না। সো দ্য গ্রোসার কল দ্য ফ্রুট সেলার আ লায়ার অ্যান্ড আস্কড হাউ, ক্যান চলে গেল সাবজেক্টের পর, সরি সাবজেক্ট এটা না, এখানে পর, হাউ আ ক্রো, ক্যানটা হয়ে যাবে কুড, কুড ক্যারি আওয়ে সাচ আ বিগ বয়। আনসারটা এভাবে দিতে পারো। এখন দেখো আমি কি করেছি, আমি এখানে আসলে কম্পাউন্ড বানিয়েছি। দ্য গ্রোসার কল দ্য ফ্রুট সেলার আ লায়ার, আস্কড হাউ আ ক্রো কুড ক্যারি অ্যাওয়ে। ওকে, তাহলে এই অ্যান দ্বারা যুক্ত করে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। তুমি চাইলে এটাকে সিম্পলও করতে পারো। কীভাবে করতে পারো? কলিং, কলিং দিয়ে করতে পারো। কলিং সি ডাবল, তখন গ্রোসারটা দিবে না, দ্য গ্রোসার দিবে না। কলিং দ্য ফ্রুট সেলার আ লায়ার, কমা দ্য গ্রোসার আস্কড, অ্যান্ডের জায়গায় দ্য গ্রোসার, কলিং আইএনজি, কলিং দ্য ফ্রুট সেলার আ লায়ার, কমা দ্য গ্রোসার আস্কড হাউ আ ক্রো কুড ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়। গেল। আচ্ছা, এবার কার উত্তর? ফ্রুট সেলারের উত্তর। আচ্ছা, এটা কালো কালিতে লিখি। দ্য ফ্রুট সেলার আনসার্ড দ্যাট বা রিপ্লাইড দ্যাট। আচ্ছা, আনসার দ্যাট বা রিপ্লাই দ্যাট। আগে তুমি দেখো যে এটাকে তোমার একটা পূর্ণাঙ্গ বাক্য মনে হচ্ছে কি না। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাই সিট অ্যাওয়ে ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, এটাকে তোমার পূর্ণাঙ্গ উত্তর মনে হচ্ছে কি না? ঠিক সেইভাবে যেভাবে ইঁদুর দাঁড়িপাল্লা খেয়ে ফেলতে পারে, ঠিক সেইভাবে যেভাবে ইঁদুর দাঁড়িপাল্লা খেয়ে ফেলে, ঠিক সেভাবে মানে কোনভাবে? তাহলে নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হচ্ছে না। সো আমরা বলছিলাম যখনই এরকম ইনকমপ্লিট উত্তর পাওয়া যায় তখনই তোমাকে পূর্ণাঙ্গ উত্তর বা কমপ্লিট আনসার দিতে হবে। জাস্ট দ্য সেম ওয়ে মানে কোন রকমভাবে? মানে হচ্ছে ক্রো যেভাবে উড়িয়ে নিয়ে যায়, ক্রো বা কাক একটা বাচ্চাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, ঠিক যেভাবে ইঁদুর বা ইঁদুরের বাচ্চা ব্যালেন্স অ্যান্ড ওয়েটস খেয়ে ফেলতে পারে। তাহলে কাক উড়িয়ে নিয়ে যেতে পারে, এই অংশটা তোমাকে যোগ করতে হবে। দ্য ফ্রুট সেলার আনসার দ্যাট আ ক্রো কুড ক্যারি অ্যাওয়ে such a big boy, such a big boy, just দিয়ে বাকিটা বসাই দিবা। just the same way as mice, এটা শুধু ইট দিয়েছে, ক্যান ইট আছে। হ্যাঁ, আমি তো চিন্তা করি এখানে একটা ক্যান আছে, এখানে একটা ক্যান আছে, আমি মিস করছি, সরি, প্রশ্নের মধ্যে একটা ক্যান আছে। আচ্ছা, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস কুড ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। তাহলে এই অংশটা প্রশ্নের মধ্যে নাই, এটা তোমাকে অ্যাড করতে হবে, এটা তোমাকে অ্যাড করতে হবে। আর এই জন্য টিচারদের এই প্যাসেজটা খুব প্রিয়। এই প্যাসেজটা দুইটা কারণে প্রিয়। এক হচ্ছে টিচাররা দেখতে চায় ইউ লায়ারটাকে তুমি কিভাবে ব্যবহার করছো, আরেকটা এই জাস্ট দ্য সেম ওয়ে এই লাইনটাকে কীভাবে ব্যবহার করছো। এখন যদি তুমি আনসারটা এভাবে দাও যে দ্য ফ্রুট সেলার আনসার্ড দ্যাট জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস কুড ইট অ্যাওয়ে, জাস্ট দ্য সেম ওয়ে মানে কোন ওয়ে? উত্তরটা পূর্ণাঙ্গ হচ্ছে না। তাই জাস্ট দ্য সেম ওয়ের আগে তোমাকে বলতে হবে যে কাক যেভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে, কাক বাচ্চাকে সেভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে, ঠিক যেভাবে ইঁদুরের বাচ্চা ব্যালেন্স অ্যান্ড ওয়েটস খেয়ে ফেলতে পারে বা ইঁদুর খেয়ে ফেলতে পারে। বুঝতে পারলি? শেষ। এটা গেল 15 নাম্বার। ওকে, এগুলো একটু সাবধান হতে হয়, একটু সাবধানতার সাথে করলে প্যাসেজগুলো খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, এবার নাম্বার
নাম্বার 16ও একটা জায়গায় প্রবলেম আছে, সেটা দেখাবো। ওয়্যার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট। মার্চেন্ট জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ। আই ওয়াজ কামিং টু সি ইউ, আই ওয়াজ কামিং টু সি ইউ ফুল স্টপ। এখানে ইনভার্টেড কমা ক্লোজ হবে, আমি আপনাকে দেখতে আসছি, একটু ইনভার্টেড কমাটা ক্লোজ করো, ভুল হয়েছে। আই ওয়াজ কামিং টু সি ইউ বসে নাই, ইনভার্টেড কমাটা বসে নাই। ওকে, এটা হচ্ছে কার? ইয়তের আনসার, তরুণের উত্তর। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে মার্চেন্টের প্রশ্ন। তুমি কি চাও? টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেভার অফ মাই হ্যান্ডস। আমি নিজে হাতে পরিশ্রম করে নিজে খাবার আয় করতে চাই। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কি আসলে কাজ চাও? সেড দ্য মার্চেন্ট। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ যদি আপনার কাছে থাকে। এই লাইনটা হচ্ছে ঝামেলা এখানে, এটা দেখাবো আমরা। দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস। একটা বক্স ক্যারি করো, আমার বাসায় নিয়ে চলো, এটা মার্চেন্ট বলছে। আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট। কোয়েশ্চেন মার্ক আসছে না, ভুল, কোয়েশ্চেন মার্ক হতে পারবে না, এটা ফুল স্টপ হবে। আই ডু নট সি বলেছে, আই ডু নট সি, এসআইডির মতো শুরু করেছে। তারপরে এটাকে আমরা ইন্টারোগেটিভ বলতাম যদি হাউ ক্যান আই বলতো, কিন্তু এখানে হাউ আই ক্যান বলেছে, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ না, এটা ভুল পাংচুয়েশন মার্ক পড়েছে, কোয়েশ্চেন মার্কটা হবে না, ফুল স্টপ হবে। আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট সে দি ইয়াত। ইয়াত বললো আমি বুঝতে পারছি না আমি এটা কীভাবে করবো। আচ্ছা, ফার্স্ট লাইনটা ওয়্যার আর ইউ গোয়িং সে দ্য মার্চেন্ট। কে কাকে বলছে? মার্চেন্ট ইয়তকে বলছে। তো দ্য মার্চেন্ট আস্কস দ্য ইয়ত ওয়্যার হি ওয়াজ গোয়িং। ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার হি ওয়াজ গোয়িং, হি দিয়ে ব্র্যাকেটে ইয়তের ওয়াই, ওয়্যার হি ওয়াজ গোয়িং গেল। আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে আসছি। কে বলছে? ইয়ত বলছে। তা দ্য ইয়ত আনসার দ্যাট হি হ্যাড বিন কামিং, হি হ্যাড বিন, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন, হি হ্যাড বিন কামিং টু সি হিম, হি হ্যাড বিন কামিং টু সি হিম, ফুল স্টপ। এবার পরের লাইনটা দেখ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আর্ন my bread by the labor of my hand, by the labor of my hand। এখানে কি আর কিছু বলেছে? হ্যান্ডস আছে, আচ্ছা যাও। ডু ইউ রিয়েলি ওয়ান্ট, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়াক, তুমি কি আসলেই কাজ চাও? ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়াক? সে দ্য মার্চেন্ট, সে দ্য মার্চেন্ট, ফুল স্টপ। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। আচ্ছা, এবার এই লাইনগুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট কার প্রশ্ন? মার্চেন্টের। তাহলে আমরা আনসারে কী লিখব? দ্য মার্চেন্ট, এবার তুমি আক্সড দিয়ে ইয়ত দিবা না দিবা তোমার ব্যাপার। দ্য মার্চেন্ট আক্স দ্য ইয়ত, অথবা এমনি দিয়ে দ্য মার্চেন্ট আক্সড হোয়াট, ডু তো কেটে গেল, ইউ মানে হচ্ছে ইয়ত, হোয়াট হি, হোয়াট হি, ডু থাকলে মূল ভার্বের পাস্ট, হোয়াট হি ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। দ্য মার্চেন্ট আক্সড অথবা দ্য মার্চেন্ট আক্স দ্য ইয়থ, যে কোনো একটা দাও, হোয়াট হি ওয়ান্টেড, তুমি কী চাও। ওকে, আচ্ছা এবার ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কী চাও, তুমি কী চাও, তুমি বললা উত্তর চাই, তুমি বললো উত্তর চাই। অ্যান্ড তুমি যে বললো উত্তর চাই, এটাকে পূর্ণাঙ্গ বাক্য হয়েছে? হয়নি। তোমার পূর্ণাঙ্গ বাক্যটা কী হবে? আমি উত্তর চাই, অর্থাৎ আমি উত্তর চাইছি, আমি চাই। তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্ব দিতে হয় সেটা এখানে ইউজ করে নাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। আর কি বলছে? টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, নিজের হাতে নিজের খাবার আয় করতে। হ্যাঁ, নিজের হাতে নিজের খাবার আয় করতে কি আমি চাই। এই আমি চাইটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে, যেটা তুমি নিজে থেকে বসাবা। আই ওয়ান্ট টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তাহলে এবার আনসারটা কীরকম যাবে? দ্য ইয়থ আনসার্ড, the youth answered that, অথবা রিপ্লাই দ্যাট দিয়েও করতে পারো, হি ওয়ান্টেড, এই জায়গাটা তোমাকে আনতে হয়েছে, প্রশ্ন নাই। হি ওয়ান্টেড, তারপর টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার, আমি একটু সংক্ষেপে লিখলাম, বাই দ্য লেবার
অফ হিজ হ্যান্ডস, এখানে একটা এস হবে হ্যান্ডস। ওকে, গেল। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এটা কার প্রশ্ন? মার্চেন্টের। মার্চেন্ট আগেও প্রশ্ন করছে, এখন আবার প্রশ্ন করছে। দ্য মার্চেন্ট again asked, অথবা asked again, the merchant again asked অথবা asked again, অথবা হ্যাঁ asked again, again asked, যে কোনো একটা করতে পারো। the merchant again asked অথবা asked again if he really wanted, এটা একটু দেখিয়ে দিই, এটা আবার না হলে প্রশ্ন করবা কিছুক্ষণ পর, এরকমও হতে পারে again asked বা asked again। Okay, the merchant again asked if he really wanted work. আচ্ছা, here পর yachter why, if you really wanted work, okay, the yacht, yes if you have any। আচ্ছা, প্রথমে এই yes এর জন্য কি হবে? আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা যদি সনাতন পদ্ধতিতে যাই তাহলে the yacht answered in the affirmative, answer in the affirmative and told that, answer in the affirmative and told that, তুমি ইয়েস আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ নাও বসাতে পারো, ওকে, তুমি অন্যভাবেও করতে পারো, আমি সরাসরি করে দিতে পারো। এখন এই জায়গাটা দেখো, ইফ ইউ হ্যাভ এনি, যদি আপনার থাকে, তুমি কি আসলেই কাজ করতে চাও? হ্যাঁ, যদি আপনার থাকে, যদি আপনার থাকে কি? যদি আপনার থাকে, হ্যাঁ যদি আপনার থাকে আমি কাজ করতে চাই, আই ওয়ান্ট ওয়ার্ক, এই জিনিসটা এখানে মেনশন করা নাই। ইয়েস আই ওয়ান্ট ওয়ার্ক ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ আমি কাজ করতে চাই যদি আপনার কাছে থাকে। তাহলে শুধু ইফ ইউ হ্যাভ এনি কোনো মিনিং এখানে নাই, যদি না তুমি এই জায়গাটা বসাচ্ছ। আর এই জায়গাটা বোঝানোর জন্যই আমাকে এই লাইনটা লিখতে হয়েছিল, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক লাইনটা লিখতে হয়েছিল। তাহলে এবার তোমার আনসার কী হবে? ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল দ্যাট, এখান থেকে শুরু হবে, হি ওয়ান্টেড, হি মানে ইয়তের ওয়াই, হি ওয়ান্টেড ওয়ার্ক ইফ হি মানে মার্চেন্টের এম, ইফ হি হ্যাড এনি। এই ইফ ইউ হ্যাভ এনিটাকে আমরা কি করেছি দেখ, এখান থেকে হি ওয়ান্টেড ওয়ার্ক ইফ হি হ্যাড এনি, এবং প্রত্যেকটাতে হি এর পর ইয়তের ওয়াই, হি এর পর মার্চেন্টের এন বসাতে হবে। সো এই লাইনটাকে পুরো করাটা অনেকে বুঝে না, বা টু আর্নের লাইনটাকে এক্সকিউজ মি, সো এই আর্নের লাইনটাকে অনেকে বুঝে না যে এখানে একটা আই ওয়ান্ট বসাতে হবে, কিংবা এই লাস্ট লাইনটাতে ইয়েস ইফ ইউ হ্যাভ এনিকে কীভাবে করতে হবে অনেকে বুঝে না, তাই এটা পরীক্ষায় প্রায় দেয়, এই প্যাসেজটা প্রায় আসে, একটু দেখো এটা ইম্পর্টেন্ট। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান 17, আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দারভেশেস, দরবেশদের দিকে তাকিয়ে বলল যে তোমরা কি ভাই? এটাও সে আরিফ লায়লার গল্পের, যেখানে ওই পোর্টারের একটা গল্প ছিল না, সেখানে তিনজন দরবেশ ছিল, যে তিনজন দরবেশের তিনজনেরই একই চোখ অন্ধ ছিল, বাম চোখটাই মনে হয়, তিনজনেরই বাম চোখ অন্ধ ছিল। তাই সে মহিলাটা, ঘরের মালিক মহিলাটা জিজ্ঞেস করছিল যে তোমরা ভাই কি না। ওকে, তাহলে আস্ক দ্য মিসেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দারভেশেস, টার্নিং টু দ্য দরবেশেস, দরবেশদের দিকে ফিরে, তাহলে ওই অংশটা আগে নিয়ে আসতে হবে। টার্নিং টু দ্য দরবেশেস, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড if they were brothers. Turning to the dervishes, the mistress of the house asked if they were brothers. Full stop. No, by Allah, they replied, we are poor wanderers who met by mere chance. Na Allah'r qasam. Na Allah'r qasam. Okay. We are poor wanderers. আমরা হচ্ছি দরিদ্র, wanderers ভবঘুরে, who met by mere chance, যারা হঠাৎ করে দেখা হয়ে গেছে। দেন অ্যাড্রেসিং ওয়ান অফ দ্য থ্রি, তাদের তিনজনে একজনের দিকে দিক নির্দেশ করে বলল, ওয়ার ইউ বর্ন ব্লাইন্ড ইন ওয়ান আই? নো, হি রিপ্লাইড, তোমরা কি বা তুমি কি জন্ম থেকে অন্ধ? তখন সে বলল না। আচ্ছা, ফার্স্টেরটা, তাহলে
Turning to the dervishes, the mistress of the house asked them অথবা asked if they were brothers. Okay. No, they replied. এই লাইনটা কি করবা? No, by Allah, they replied. Swearing by Allah, by আল্লাহর জন্য, swearing by Allah, they replied in the negative. Swearing by Allah, they replied in the negative and told that বাকি অংশটা যোগ করছি, and told that they were poor wanderers who had met past tense তাই past perfect এ গেল, who had met by mere chance. লাইনটা আবার বলছি, swearing by Allah, comma, they replied in the negative and told that they were poor wanderers who met by mere chance. তারপরটা, then addressing one of the three she asked, সেটটা asked হয়ে যাবে, addressing one of the three she asked were you born in one eye, তাহলে এটা কি হবে, addressing one of the three she asked if, এই জায়গাটা একটু দেখ, এই জায়গাটাতে আবার একটা ঝামেলা আছে। কেন এই প্যাসেজগুলো আমি আলাদাভাবে করাচ্ছি তার কারণ হচ্ছে এগুলো। 17 then addressing one of the three she said are you were you born blind in one eye? No, he replied. আচ্ছা, এবার আনসারটা কি হচ্ছে, then addressing one of the three she asked if, এই ইউটা নিয়ে আমাদের ঝামেলা হবে। তারা তিনজনই কিন্তু অন্ধ ছিল, তারা তিনজনই এক চোখে অন্ধ। এখন ইউ দ্বারা সিঙ্গুলারও বুঝায়, ইউ দ্বারা প্লুরালও বুঝায়, ঝামেলা হচ্ছে এই জায়গাটায়, ইউ দ্বারা সিঙ্গুলার, ইউ দ্বারা প্লুরাল। তাহলে এই ইউ দ্বারা কি তিনজনকেই বুঝিয়েছে, নাকি এই ইউ দ্বারা মিস্ট্রেস যাকে অ্যাড্রেস করেছে তাকে বুঝিয়েছে? এটা ডিপেন্ড করবে উত্তরটা কে দিচ্ছে তার উপর। নো, হি রিপ্লাইড, তাহলে দে রিপ্লাইড বলে নাই, এই জায়গায় একটু কারেকশন হয় মাঝে মধ্যে, দেখবা এই প্যাসেজটাই এই লাস্ট লাইনটা নো দে রিপ্লাইড করে দেয়। যদি নো দে রিপ্লাইড তারা তিনজনই উত্তর দেয়, তখন বুঝবা ইউ বলতে তিনজনকেই বুঝিয়েছে। কিন্তু যেহেতু একজনই উত্তর দিয়েছে, তাহলে ধরে নিবা এই ইউটা সিঙ্গুলার, একজনই। ওকে, তাহলে আস্ক ইফ হি ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন, if he had been born blind in one eye, he replied that, এভাবে করতে পারো, he replied that he was not, অথবা এইভাবেও করতে পারো, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটাও করতে পারো। সো একটু কেয়ারফুল বাবা, এখানে ওয়্যার ইউ বর্ন ব্লাইন্ড, তুমি কি জন্মান্ধ কিনা, এটা কি একজনকে জিজ্ঞেস করছে নাকি তিনজনকে জিজ্ঞেস করছে, সেটা তুমি বুঝবা কিভাবে, উত্তরটা দিয়ে। কারণ আমি যদি এখন গল্পটা না বলতাম, তাহলে তুমি জানতাও না যে তাদের তিনজনই কি জন্মান্ধ ছিল কিনা, বা তাদের তিনজনেরই একই চোখ অন্ধ ছিল কিনা, এটা তুমি জানতাও না, কেমন? সো সেজন্য এটা
জিজ্ঞেস করা যে একজনকে, এই ইউ দ্বারা কি একজনকে বুঝিয়েছে নাকি এই ইউ দ্বারা সবাইকে বুঝিয়েছে, আর সেটা বুঝার উপায় কি, উত্তরটা কে দিচ্ছে। হি রিপ্লাইড দিলে বুঝবা যে এখানে একজনকে জিজ্ঞেস করেছে, আর যদি এখানে দেয় নো দে রিপ্লাইড তাহলে বুঝবা এখানে সবাইকে বোঝাচ্ছে। তখন এখানে আনসারটা হতো কি যে ইফ দে হ্যাড বিন, যদি এখানে দে থাকতো তাহলে এখানেও দে দিতাম, ইফ দে হ্যাড বিন বর্ন ব্লাইন্ড ইন ওয়ান আই, তাদের সবাই জন্ম থেকে এক চোখ অন্ধ কিনা, কেমন। সো একটু কেয়ারফুল, কারণ এখানে হিও দিতে পারে দেও দিতে পারে, এবং সাথে সাথে তোমার আগের লাইনের উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমাদের শিটের যত প্যাসেজ ছিল ন্যারেশনের সবগুলো শেষ হলো, 1 থেকে 17 সবগুলো শেষ হলো। এবার আমরা বইয়েরগুলোতে যাব। বইয়েরগুলোতে মানে আমাদের বইটাতে লাস্ট যে বইটা আমরা পেয়েছি সেখানে যেগুলো আছে সেগুলোতে যাব। তবে সেগুলোতে অনেকে যেহেতু বই পাও নাই, হ্যাঁ আমি চেষ্টা করছি, যেহেতু কালকের থেকে লকডাউনটা শিথিল হচ্ছে, চেষ্টা করব এর মধ্যে বইটা দিয়ে দিতে, যারা বইটা পাও নাই তাদেরকে বইটা দিয়ে দিতে। আর যদি বই যতদিন পর্যন্ত বই দিতে পারবো না, আমি দরকারে শিট আপলোড করে রাখবো যাতে কারো কোনো সমস্যা না হয়। তবে তুমি একটু পড়ালেখায় থাকো, ন্যারেশনে থাকো। ওকে, আগামী দিন থেকে আমরা ন্যারেশন প্র্যাকটিস করব, এটা একটা আছে, সাথে আরেকটা কোনো নতুন টপিক শুরু করব গ্রামারের। ওকে, টিল দেন বাই, টেক কেয়ার।